দমন পীড়নে অংশ নিলে শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশকে প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছিল জাতিসংঘ। বিচারে ভূমিকা রাখবে কমিশনের প্রতিবেদন, অভিমত বিশ্লেষকদের। নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করলে এ বছরের জুন জুলাইয়েই জাতীয় নির্বাচন সম্ভব, মন্তব্য রিজভির। গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব মনে করছে এনসিপি। মাগুরায় ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে, অবস্থা আশঙ্কাজনক, এলাকায় বিক্ষোভ, থানা ঘেরাও। রাজধানীর বাজারে রোজের বিভিন্ন সামগ্রীর দাম স্বাভাবিক, হাতের নাগালে ডিম আর মুরগি, বাড়ছে চালের দর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ নিলে শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হয়েছিল, দাবি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের। হার্ট টক অনুষ্ঠানে ভলকার তুর্কের সাক্ষাৎকারটি বিবিসির ওয়েবসাইটে বুধবার প্রকাশ করা হয়েছে। বিশ্বের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে জাতিসংঘ আর বিশেষ করে তার ব্যক্তিগত ভূমিকার উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে এসব কথা জানান তিনি। বলেছেন, ছাত্র জনতার বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে ব্যবহার করলে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রত্যাহারের হুমকি দেওয়া হয়েছিল, যার ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকারের পতন সুনিশ্চিত হয়েছিল বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। আরও জানান, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিকভাবে তথ্য অনুসন্ধানী দল পাঠিয়ে তদন্তের অনুরোধ জানিয়েছিলেন, যেই অনুরোধ সাড়া দিয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘ। During July, August, there were massive demonstrations of. আপনি জানেন, জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। তাদের জন্য বড় আশার জায়গা ছিল, আমরা কি বলি, আমি কি বলি, আর আমরা কি করতে পারি। আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। সেনাবাহিনীকে সতর্ক করে বলা হয়েছিল, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে থাকতে পারবে না। The warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributor. জুলাই গণ অভ্যুত্থানে জাতিসংঘ তদন্ত দলের প্রতিবেদনের মধ্য দিয়ে স্বৈরশাসক শেখ হাসিনা এবং তার সরকারের গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘের তথ্যানুসন্ধান কার্যকর ভূমিকা রাখবে বলেও অভিমত দিয়েছেন তারা। জাতিসংঘ প্রতিবেদনের ফলে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা সহজ হবে বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে বলে জুলাই প্রতিবেদনে তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ওই হত্যাকাণ্ডের বিষয়ে বুধবার জেনেভায় মানবাধিকার কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রতিবেদন তুলে ধরেন তিনি। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদনের ফলে বিশ্ববাসী শেখ হাসিনা ও আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে জানতে পেরেছে। একই সাথে স্বৈরাচারী হাসিনা সরকারের জঘন্য অপরাধের বিষয়ে এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি বলেও মনে করেন তারা। আন্তর্জাতিক পরিসরে জাতিসংঘের বিভিন্ন সদস্য এবং বিভিন্ন সদস্য দেশগুলোতে অবস্থানরত সক্রিয় নাগরিকদের সামনে কিন্তু বাংলাদেশে অপরাধ সংগঠনের বিষয়টি মোটামুটি একটু পাকাপোক্তভাবেই প্রতিষ্ঠিত হয়ে গেল। এখানে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেটা জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে সকলে জানতে পারে, এবং জাতিসংঘ যেহেতু একটি সর্বমহলে স্বীকৃত এবং গ্রহণযোগ্য প্রতিষ্ঠান, তাদের যে রিপোর্ট সেটা অবশ্যই যেটা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলা হচ্ছিল বা বাংলাদেশের যারা স্টেক হোল্ডার যারা বলতেছিলেন, এখন আন্তর্জাতিক সম্প্রদায় সঠিকভাবে বুঝতে পারবে যে এখানে কি ধরনের অবস্থা হয়েছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচারে দালিলিক প্রমাণ হিসেবে কাজে লাগবে বলে অভিমত তাদের। এইটা বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং এটার যে বিচার করা প্রয়োজন, এটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে। দেশের অভ্যন্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করবে। বিগত সরকার বা ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার দ্বারা সংগঠিত যে অপরাধগুলো, সেই অপরাধগুলোর মাত্রা কীরকম এবং সেই অপরাধগুলোকে কীরকম বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়ার অংশগ্রহণ করা যায়, সেটি কিন্তু মোটামুটি পাকাপোক্ত হয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও এই প্রতিবেদন ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস বিশ্লেষকদের। ইমরুল কায়েস,
বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস আজ। ১/১১ সরকারের আমলে এই দিনে ঢাকার বাসভবন থেকে মিথ্যে মামলায় গ্রেফতার করে তাকে কারাগারে পাঠানো হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে তত তিনি রাজনৈতিকভাবে পরিপক্ক হয়েছেন। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে ২০০৭ সালের ৭ মার্চ ভোরে বিনা ওয়ারেন্টে রাজধানীর ঢাকার বাসভবন থেকে আটক করা হয় তারেক রহমানকে। পরবর্তীতে তার নামে ১৩টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার পাশাপাশি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশন দেওয়া হয়। ৬ দফায় রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও করা হয় তাকে। চাপ দেওয়া হয় দেশ ও রাজনীতি ছেড়ে দেয়ার। তবে কুশীলবদের কোনো প্রস্তাবেই রাজি হননি তিনি। ওই বছরেরই ২৮ নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তারেক রহমান তার উপর করা অমানবিক নির্যাতনের বর্ণনা দেন। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তার মুক্তির দাবিতে শুরু হয় আন্দোলন। উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি বিদেশ যাওয়ার সুযোগ পান। সেই থেকেই অবস্থান করছেন লন্ডনে। তাকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার জন্য যে অপপ্রচেষ্টা চালানো হয়েছে, সেইগুলো তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে নতুনভাবে উপস্থাপনের একটা সুযোগ তৈরি করে দিয়েছে। একটা হলো সরকারের এই অপপ্রচেষ্টাটা দেশবাসী ইতিবাচকভাবে গ্রহণ করেননি। আর এর মধ্যে এই দীর্ঘ সময়ে তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক জ্ঞান, সেটাও কিন্তু অনেকাংশে আমরা বলবো যে পরিশীলিত হয়েছে, অনেক সময় শানিত হয়েছে। এই দেশে জাতীয়বাদী শক্তির যে প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, তাকে যদি কোনোভাবে মেলাইন করা যায়, তাকে ডিফেম করা যায়, তার রাজনৈতিক ভবিষ্যৎ আপনার শেষ করে দেওয়া যায়, তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ সহ স্বৈরাচার নিশ্চিতভাবে তারা ধরে নিয়েছিল যে তারা আগামী আরও অন্তত ৫০ বছর নির্বিঘ্নে দেশ চালাবে। কিন্তু নিয়তের কি পরিহাস, সেটা সফল হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যে ভয়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়, সব বাধা বিপত্তি পেরিয়ে তার নেতৃত্বগুণ আজ প্রমাণিত। বয়সের একটা ধর্ম আছে, সেই বয়সের ধর্মের কারণে মানুষের মধ্যে হয়তো অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে অভিজ্ঞতা যখন মানুষের বাড়ে, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু মানুষ নতুন নতুন উপলব্ধির মধ্য দিয়ে যায়। এবং তারেক রহমানের ক্ষেত্রেও কিন্তু সেটি হয়েছে। তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, তিনি তত পরিপক্ক হয়েছেন, তত বেশি নিজেকে সংযত করেছেন, তত বেশি নিজেকে যোগ্য করে তোলার জন্য প্রচেষ্টা করেছেন। এবং এটা বাংলাদেশের রাজনীতি, শুধু বিএনপির রাজনীতির জন্য না, আমরা মনে করি বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিবাচক ফল হয়েছে। এবং তার প্রত্যেকটা কথায় দেখেন, তিনি প্রতিপক্ষের দোষারোপ করেন না, তিনি কাদাছড়ি করেন না, যে অতীতমুখী যে রাজনীতি এখন আর চলবে না এই আলফা এবং জেনারেশন জেড এর যুগে, সেটা তিনি অনুধাবন করেছেন এবং করেই তিনি তার দলীয় কর্মকাণ্ড সাজিয়েছেন। ৩১ দফা তিনি যে আপনি উপস্থাপন করেছেন, তার চেয়ে বড় সংস্কার কিন্তু আর হতে পারে না। কাজে আমরা আশা করি অতি সত্বর তিনি দেশে আসবেন, তার দলে হাল ধরবেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্লেষকরা মনে করেন, ১.৫ যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও বিএনপির নেতাকর্মীরা দলকে আঁকড়ে আছেন তারেক রহমানের বলিষ্ঠ, মানবিক ও ভবিষ্যৎমুখী নেতৃত্বের কারণে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন যদি ঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয়, জুন জুলাই জাতীয় নির্বাচন সম্ভব। এটি নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত এবং চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় বলেও বলেন তিনি। এ সময় বিগত শেখ হাসিনার সরকার এবং ভারতের নানা কাজের সমালোচনা করেছেন বিএনপির এই নেতা। অভিযোগ করেন, শেখ হাসিনার হাত দিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভারত। পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়। সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন। কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কেন, আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। আর
এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতি। ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। এটার কারণ হচ্ছে হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল। ভারত যা মনে করত হাসিনার মাধ্যমে সেটা করত, আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইতো তাই দিয়ে দিত। সমন্বয়ক পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার সুযোগ বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। কেউ সমন্বয়ক পরিচয় দিলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন তিনি। এই সময় নির্বাচনে বিতর্ক সৃষ্টি হওয়া নিজ বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। বলেন, নির্বাচনে অংশ নেওয়ার মানসিক প্রস্তুতি রয়েছে। এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলমের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় ছাত্রদলকে দোষারোপ না করার অনুরোধ জানানো হয়েছে। রিপোর্ট করছেন ফরুক বাবু। রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে অস্থায়ী কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির প্রথম সাধারণ সভায় অর্থ সংগ্রহ, উপদেষ্টা পরিষদ গঠন, বিভিন্ন কর্মসূচি পালন ও পার্টির অন্তর্কন্দল সহ সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়। জাতীয় নাগরিক পার্টি এবং আলোচনায় স্থান পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যাকাণ্ড, যা নারীর নিরাপত্তা ও সহিংসতা রোধে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। নারীদের প্রতি সহিংসতার ঘটনায় নিন্দা জানান নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সেই সকল ঘটনা ভোজ্য তেলের বাজার নিয়ে চুপ থাকার পেছনে পার্টির অর্থ সংগ্রহের কোনো যোগ সাজস রয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সমাজের সকলের কাছ থেকে পার্টির অর্থ সংগ্রহ করা হবে। নাগরিক পার্টি জনগণের দল, তাই এমন উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা সরকার থেকে দিতে হবে। আসলে আমরা রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য। কারণ এ সময় জাতীয় নির্বাচন নিয়ে নাগরিক পার্টির নির্দিষ্ট অবস্থান না থাকারও যুক্তি তুলে ধরেন নাহিদ। এখানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে, একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উদ্যোগে রাজনৈতিক দল তৈরি হয়েছে। ফলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের ইয়া থাকবে, যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। গণ অভ্যুত্থানে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব, তো সেই কথাটা আমরা বলছি, এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার, আমাদের সংস্কার, পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবেই বলেছি। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের সাথে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলকে দোষারোপ না করার অনুরোধ জানানো হয়। পুরো ছাত্র দল মানে একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু আমি কথা বলিনি, বরং এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। এদিকে এক সপ্তাহ ব্যবধানে নাগরিক পার্টি থেকে কয়েকজনের পদত্যাগ নিয়েও ব্যাখ্যা দেন নেতারা। আমাদের এখানে জাতীয় নাগরিক পার্টিতে গণ অধিকার থেকে 3 জন জয়েন করেছিল এবং আমরা আমাদের পাবলিশ করেছিলাম তাদের নামগুলা, কিন্তু আমরা কোনো অ্যাক্টিভিটিতে তাদেরকে নেইনি। তাদেরকে বলেছিলাম যে আপনারা যখন পদত্যাগপত্র জমা দিবেন তখনই আমরা কাজ শুরু করতে পারবো। এর মধ্যে তারা তাদের নিজেদের যে প্রিভিয়াস যে পলিটিক্যাল পার্টি সেটাতে তারা ব্যাক করে। জাতীয় নির্বাচনে কার সাথে জোট গঠন করবে নাগরিক পার্টি তা নিয়ে এখনই সিদ্ধান্তে যাবে না বলেও সাধারণ সভায় জানানো হয়। এবং প্রস্তুতি রয়েছে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন। বসুন্ধরার ঘটনায় সার্জিসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং
কল্পনাপ্রসূত বলে দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিকেলে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, বুধবার রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের সঙ্গীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সভাপতি রাকিবুল হাসান রাকিব জানান, দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা রয়েছে। রাকিব জানান, সার্জিসের সঙ্গে শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সার্জিস আলমের বিরোধের মধ্যে কোনো ছাত্র দলের নেতা কর্মীর উপস্থিতি ছিল কিনা আমরা তা পর্যালোচনা করে দেখছি। তথ্য উপত্য সংগ্রহ করার কাজ চলছে। যদি ছাত্র দলের কারো কোনো ন্যূনতম অসাংগঠনিক সংশ্লিষ্ট থেকে থাকে, তাহলে আমরা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার দায় ছাত্র দলের উপর চাপানোর কৌশলের বিরুদ্ধে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং থানা ঘেরাও করছে বিক্ষুব্ধ জনতা। আটক করা হয়েছে বোনের স্বামী এবং শ্বশুরকেও। এ ঘটনায় উত্তাল মাগুরা। এর সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং বিচার দাবিতে চলছে বিক্ষোভ। জুমার নামাজের পর শহরের ভায়না মোড় এবং চৌরঙ্গি মোড়ে বিক্ষোভ করে ছাত্র জনতা সহ বিক্ষুব্ধরা। এরপর কয়েকটি দলে ভাগ হয়ে তারা সদর থানার মূল ফটক অবস্থান নেয়। এক পর্যায়ে থানার ফটক ভাঙতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেনাবাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোজার ছুটিতে শনিবার মায়ের সঙ্গে নিজনান্দোয়ালি চরপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যায় ওই শিশুটি। বৃহস্পতিবার দিবাগত রাতে ধর্ষণের শিকার হয় সে। এবার রোজায় নিত্যপণ্যের দাম বেশ স্বাভাবিক। স্বল্প দামেই মিলছে ডিম, মুরগি, সব ধরনের শাকসবজি। সরবরাহ বাড়ায় স্বস্তি মিলছে ভোজ্য তেলের বাজারেও। তবে আরও বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে মিনিকেট এবং মোটা চালের দর বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। রমজানকে কেন্দ্র করে অস্বাভাবিক লেবুর দর। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 80 টাকায়। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। কৃষকের আমন ধান ঘরে উঠেছে বহু আগেই, কিন্তু এর কোনো প্রভাবই পড়েনি চালের বাজারে। সিজনে দাম নামার কথা থাকলেও উল্টো বেড়েছে সব ধরনের চালের দাম। আগের বাড়তি দামের সাথে আবারও বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। আটার চলে 50 টাকা 100 টাকা বাড়ছে। এখন বাড়ার কথা না, কারণ রমজান মাস, মানুষের খানাপিনা কমায় দিছে, বেচা কিনে নেই। আমরা বসে রয়েছি, কোনো বেচা কিনে নেই। কিন্তু কেন দাম বাড়ে এই জিনিসটা তো আমাদের বোধগম্য না, কারণ আমরাও বুঝি না। এখন বাড়ার কথাই না, এখন কোনো যুক্তিতেই বাড়ার কথা না। 82 টাকা কিনা কিনতে আরও 100 টাকা খরচ আছে, 84 টাকা। তাহলে আমরা বিক্রি করতে হবো 85 টাকা। আর আমাদের থেকে যারা নেব তারা ব্যস্ত হইব ধরেন আরও 1-2 টাকা বেশি। এদিকে গত কয়েকবারের তুলনায় এবারে রোজায় বেশিরভাগ পণ্যের দামই স্বাভাবিক। ডিম, মুরগির পাশাপাশি ভোক্তারা স্বল্প মূল্যে পাচ্ছেন সব ধরনের সবজি। টমেটো 20 টাকা কেজি, 20 টাকা 30 টাকা কেজি, শসা 40 টাকা 30 টাকা কেজি, আলু 20 টাকা, পেঁয়াজ 30, মরিচ 40 টাকা, গাজর 20 টাকা কেজি। মুরগির দাম সোনালী যেটা ওটা চলো 260 টাকা, আর দেশি যেটা ওটা 650 টাকা। দাম কমছে 120 টাকা ডজন লাল ডিম, আর সাদা মুরগির ডিম আছে 110 টাকা ডজন। হাঁসির ডিম 240 টাকা ডজন ছিল, ওটা ওখানে 180 টাকা ডজন হয়েছে। তবে অস্বাভাবিক লেবুর দাম। প্রতি হালি লেবু কিনতে 80 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাদের। রোজায় ক্রেতা কম হলেও কিছুটা ঊর্ধ্বমুখী মাছের দামও। যেখানে 70 টাকা ডজন নিতাম সেখানে হালি চাচ্ছে 70 টাকা। কি একটা পরিস্থিতি, মানে সব থেকে বাজারে এখন দেখতেছি যে লেবুর দামটাই খুব আকাশ ছোঁয়া দাম। পাইকারি কিনারও লাগে 20 টাকা পিস, ওইটা ব্যস্ত আছে, আমরা 20 টাকা পিসে ব্যস্ত আছি। তারপরে তো খাওয়া লাগবে মাছ। মাছের ভাতে বাঙালি হলে তো মাছ কিনে খাওয়াই লাগবে।
যার যেরকম সামর্থ্য ওইভাবে কেনা হচ্ছে এই আর কি। রমজান উপলক্ষে একটু বেশি, পাবদা মাছ 300 টাকা 350 টাকা, এখন বর্তমানে 400 টাকা নিতে আছে। অন্যদিকে সরবরাহ বাড়া স্বস্তি মিলছে ভোজ্য তেলের বাজারে। গত সপ্তাহের তুলনায় দামও কমেছে লিটার প্রতি 8 থেকে 10 টাকা পর্যন্ত। দাম হচ্ছে আপনার 870 থেকে 850-এর মধ্যে এটা পাওয়া যাচ্ছে, যেটা লাস্ট উইকে ছিল আপনার 900, 920, 30 এমন ছিল। সে তুলনায় মানে তেলের দামটা একটু কমে 20-30 টাকা কমছে আর কি। তেল বেশি নেওয়ার মতো কাস্টমার নাই, সেই জন্য তেল যেরকম আসতেছে ওই হিসাবে মার্কেট এখন অ্যাভেলেবেল আছে আর কি। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারকে তদারকি আরও বাড়ানোর দাবি সাধারণ মানুষের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আগুনে পুড়েছে আশুলিয়া একটি ঝুটের গোডাউন। 4টি ইউনিটের 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিস। দুপুরে জামগড়ার রূপায়ণ মাঠ এলাকার মোহাম্মদ শরীফের ঝুট গোডাউনে আগুন ধরে। ফায়ার সার্ভিস জানায় দুপুর 1:40 আগুনের সূত্রপাত, তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হতে পারেননি তারা। ডিইউজেড এবং জিরাবো ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এই সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাহারি ইফতারের আয়োজন নিয়ে সাজে ধানমন্ডির ইফতারের দোকানগুলো। ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিভিন্ন ধরনের কাবাব আর হালিম। তবে শুক্রবার অফিস বন্ধ থাকায় এদিন ইফতারের দোকানে ক্রেতাদের ভিড় কম দেখা গেছে। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। সারাদিনের রোজা শেষে সন্ধ্যায় ইফতারে সবার চাই রুচিসম্মত সুস্বাদু খাবার। রোজাদারদের কথা মাথায় রেখে তাই ধানমন্ডির ইফতারের দোকানগুলোতেও করা হয়েছে বাহারি রকমের ইফতারের আয়োজন। মুরগি কিংবা গরুর মাংসের বিভিন্ন ধরনের কাবাবের পাশাপাশি রয়েছে হালিম, নান, রুটি, জিলাপি সহ নানা পদের খাবার। জিলাপিটা হচ্ছে বিশেষ করে ঘি দিয়ে ভাজা হয়, সেখানে ডালের ইউজ করা হচ্ছে। মাত্র 490 টাকা করে কেজি দেওয়া হচ্ছে। অন্যান্য জায়গায় দেখা যায় আরো বেশি প্রাইস দেওয়া হচ্ছে। ঘিয়ের তুলনায় আমাদের প্রাইসটা অনেক কম আছে। আমাদের সবগুলো আইটেমই দেখা যায় সাশ্রয় মূল্যে স্বাস্থ্যসম্মত আইটেম দেওয়ার চেষ্টা করছি আমরা সব সময়। এখানে আছে গরুর লাল বুনা 1600 টাকা, গরুর কালো বুনা 2000 টাকা, চিকেন রেশমি 200 টাকা, হারিয়ালি 200 টাকা, চিকেন বড়ি কাবাব 190 টাকা, বিফ স্যুপ 180 টাকা, তান্দুরি চিকেন 360 টাকা 2 পিস। এদিকে আমাদের রোস্ট আছে, মোরগ পোলাও আছে। এমন সব আইটেম পেয়ে আকৃষ্ট হয় ক্রেতারাও। তবে মুখ্য আয়োজন থাকে চিকেন, মাটন আর বিফের। মিষ্টি জাতীয় খাবারের শীর্ষে রয়েছে জিলাপির চাহিদা। এই গ্রিল নিচ্ছি আর আপনার টিকা নিব, এই ছোলা টোলা এগুলো টুকটাক। বাচ্চারা বেশি পছন্দ করে, আমরা না করলে বাচ্চারা করে। প্রায় প্রতিদিনই নেওয়া হয়। রমজানটা আমরা অপেক্ষা করি, আসলে 12 মাসের মধ্যে একটা মাস আমরা রমজান পাই। ইফতারটা আমরা পরিবার নিয়ে সবাই সুন্দরভাবে করার জন্য এবং ভালো মানের খাবার দিয়ে আমরা যাতে ইফতারটা করতে পারি সেই জন্য আসি। আর এই ধানমন্ডি এরিয়ার ভিতরে এই ধানমন্ডি কাবাবটা হচ্ছে চিপ রেটে খুব ভালো মানের খাবার। তবে শুক্রবার অফিস ছুটি থাকায় এদিন ক্রেতাদের ভিড় কম বলে জানালেন বিক্রেতারা। সব অফিস টফিস বন্ধ, এখানে মোটামুটি একটু কম আর কি। একমাত্র প্রথম রোজার দিন ছিল, এখন একদম কম। নর্মালি যেরকম বেশি ওই রকম একটু আর কি, হালকা পাতলা বেশি। বিক্রেতারা বলছেন রোজা বাড়ার সাথে সাথে ইফতারের দোকানগুলোতেও কমতে থাকে ক্রেতাদের ভিড়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশি এক যুবককে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান খাসিয়াদের হামলায় মারা গেছেন শাহেদ মিয়া। শুক্রবার ভোরে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকেন শাহেদ, সেখানে ভারতীয় খাসিয়ারা তাকে হত্যা করে। বিষয়টি বিজিবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফকে জানালে তারা মৃতদেহের ছবি পাঠায়, যা দেখে শাহেদ মিয়ার পরিবার শনাক্ত করে। বিজিবি জানায় শাহেদের মরদেহ ফেরত আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ভারতীয় খাসিয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসএফ। মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই যখন ইফতার করায় ব্যস্ত, তখনও গাড়ি চালাচ্ছেন রোজাদার রহিম মিয়া। অসহনীয় যানজটের কবলে রাজধানীবাসী। সারাদিন স্বস্তি থাকলেও ইফতারের ঠিক আগ মুহূর্তে সৃষ্টি হয় এই তীব্র যানজট। নগরবাসী একসময় ঘরে ফিরলেও চলন্ত বাসে পানি দিয়ে ইফতার সারতে হয় বাস চালকদের। আরও জানাচ্ছেন শুভ খান। মাগরিবের আজান পড়ে গেছে, কিন্তু আজানের শব্দ শুনতে পাননি বাস চালক রহিম মিয়া। তিনিও রোজা রেখেছেন। যেখানে বেশিরভাগ মানুষই রকমারি ইফতার করেন পরিবারের সঙ্গে, সেখানে বাস চালক রহিম মিয়া বাসে থাকা পানি দিয়েই সারছেন ইফতার।
সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে ইফতারের আগ মুহূর্তে অনেকেই বিশ্রাম নেন। কেউ করেন কোরআন তেলাওয়াত, কেউ বা ইফতার বানাতে ব্যস্ত থাকেন। কিন্তু রহিম মিয়ারা এ সময় ব্যস্ত থাকেন যাত্রীদের গন্তব্যে দিতে। জ্যামটা না পড়লে মোটামুটি যে চললে বাতাস টাতাস লাগে, এই জন্য ভালো লাগে। আর যখন মনে করেন যে জ্যাম পড়ে যায় তখন অনেক কষ্টকর। ইফতারি যদি আজান রাস্তায় পাই তাহলে রাস্তায় রানিংয়ে করতে হয়। পরিবারের সাথে ইফতার করা হয় না, পরিবারের সাথে হয়তো হয়নি। রোজা রেখে এই গরমে লোকাল বাস চালানো কষ্টসাধ্য। তার মধ্যে শুনতে হয় যাত্রীদের বকাঝকা। অনেক বাস চালকই রোজা থাকেন, কিন্তু ইচ্ছে থাকলেও পরিবারের সঙ্গে করা হয় না ইফতার। চলতি পথেই পানি দিয়ে রোজা ভাঙতে হয় তাদের। পরিবার ছাড়া ইফতারি করতে হয়। গাড়ি থাকি তো ভাই, ফ্যামিলি দেখতে হলে গাড়ি থাকতে হয়। আপনাদের ইফতারটা কি চলন্ত পথেই হয়? চলন্ত পথে হয় অনেক সময়। রোজা রেখে এই লোকাল গাড়ি চালানোটা কতটা কষ্ট? কষ্ট হয়, তারপরেও চালাইতে হয় পেটের দায়ে। পরিবার সাথে ইফতার করতে মন চায় না? মন চায়। পবিত্র মাহে রমজান মাস, রাজধানীর দিনমজুর মানুষগুলোর ইফতার করতে হয় চলতি পথেই। হাজার ইচ্ছে থাকলেও পরিবারের সাথে ইফতার করা হয়ে ওঠে না কখনোই। দেশের প্রতিটি দিনমজুর মানুষের জন্য সবসময় শুভকামনা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। কচুরিপানা এবং ময়লা আবর্জনা পরিষ্কার করায় প্রাণ ফিরেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া খালে। এখন প্রবাহিত হচ্ছে স্বচ্ছ পানি। অজু, গোসল সহ সকল কাজে এই খালের পানি ব্যবহার করতে পারছেন খালপাড়ের 5 গ্রামের হাজারো মানুষ। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ শাহর তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া খালটির সাথে বাঘিয়ার নদীর সংযোগ রয়েছে। নদী থেকে কচুরিপানা ও আবর্জনা খালে প্রবেশ করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল খালের পানি। ফলে পাটগাতি, টুঙ্গিপাড়া, 5 কাহনিয়া, গিমাডাঙ্গা ও কাজীপাড়া গ্রামের হাজার হাজার মানুষ পানির অভাবে ছিল দুর্ভোগে। টুঙ্গিপাড়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ মইনুল হক দুর্ভোগের কথা জানতে পেরে খাল পরিষ্কারের উদ্যোগ নেন। এই ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করেছে এলাকাবাসী। খালটা অপরিষ্কার থাকার কারণে আমাদের এই পানি পচা এবং দুর্গন্ধ, লোকজন চলাফেরাও করতে পারতো না। এবং এখন এই পরিষ্কার করার কারণে এই পানিটা আমরা ব্যবহার করতে পারতেছি। খাল পরিষ্কার হতে অজু করতে সুবিধা হচ্ছে, আরও দল বেঁধে আমরা গোসল করতে পারতেছি। আমাদের জন্য খুব কষ্টকর ছিল। হ্যাঁ, এখন তো যাই হোক ভালো একটা উদ্যোগ নেছে। উদ্যোগের কারণে আমরা এখন অজুও করতে পারবো, গোসলও করতে পারবো। জনসেবায় পৌর প্রশাসনের কল্যাণকর কাজ অব্যাহত থাকবে বলে জানায় স্থানীয় প্রশাসন। এটা দীর্ঘদিন ধরে কচুরিপানার কারণে পরিত্যক্ত অবস্থায় ছিল। জনসাধারণ এই খালের পানি ব্যবহার করতে পারতো না। তো রমজান উপলক্ষে আমরা টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে এই দীর্ঘ 2 কিলোমিটার খালের কচুরিপানা অপসারণের কার্যক্রম হাতে নিয়েছি। আমরা 2 দিন ব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করার পর এখন খালে পানির প্রবাহ যথাযথভাবে হচ্ছে। জনগণের সেবায় স্থানীয় প্রশাসন শক্তিশালী ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রমজানের প্রথম শুক্রবার রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা। ক্রেতা টানতে বাহারি সকল পোশাক শোভা পাচ্ছে বিপণী বিতানগুলোতে। শেষ সময়ের ভিড়ভাট্টা এড়াতে আগেভাগে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। আবহাওয়া এবং উৎসবকে মাথায় রেখে আরামদায়ক পোশাকের দিকেই ঝুঁকছেন ক্রেতারা। বেচা বিক্রিতে খুশি বিক্রেতারা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। দেশের অন্যতম বৃহত্তম শপিং মল বসুন্ধরা সিটি শপিং মল। নামি দামি সব ব্র্যান্ডের পাশাপাশি এখানে রয়েছে দেশীয় পণ্যের সমাহার। সব বয়সী ক্রেতাদের চাহিদা মাথায় রেখে আউটলেটগুলো পসরা সাজিয়েছে রুচিশীল ও আধুনিক সব পণ্যের। বাহারি কারুকাজ, হাতের নকশা কিংবা ব্লক, নানা ডিজাইন ও রঙের কাপড়ে সেজেছে বিপণী বিতানগুলো। হাল ফ্যাশনের সেরা পোশাকটি কিনতে তাই দোকানগুলোতে বাড়তি ভিড়। কারো পছন্দের তালিকায় আড়ং, সেইলর, আবার কারো পছন্দের তালিকায় জেন্টাল পার্ক কিংবা লারিবের মতো ব্র্যান্ড। তবে এক ছাদের নিচে সব ধরনের পণ্য পেয়ে খুশি ক্রেতারা। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনা হয়েছে, আর পোশাক কোয়ালিটি মোটামুটি ভালো, কিন্তু একটু ভিড় বেশি। এবার একটু প্রাইসটা একটু বেশি মনে হয় আর কি। আমার কাছে মনে হচ্ছে না এবার খুব একটা বেশি। ছেলের জন্য কিনলাম, মেয়ের জন্য কিনলাম, আর দাম মোটামুটি ভালো। বাচ্চাদের কেনাকাটা করলাম, আমি মেয়ের জামা কিনলাম, তারপরে ওয়াইফের বোরকা টোরকা কিনলাম,
আবার ছেলে গেঞ্জি কিনলাম। সেরকম টপসের কালেকশনটা একটু কম, আর দামের দিক থেকে এখনো আমি যেহেতু কামিজে যাইনি তো দামটা অ্যাকচুয়ালি জানি না। বড় বড় যে শোরুমগুলো আছে তাদের যে ব্যাটগুলো 10% করা হয়েছে, আগে আসলে 7.5%, তো কিছুটা দিক দিয়ে ব্যাট দিক দিয়ে বেশি আর দামও বেশি। রোজার দিন এখন একটু ফ্রি আছে, এই জন্য আর কি আগে নিলাম। আজকে আসছি মূলত বাচ্চাদের আইটেমগুলো যতটুকু পারা যায় কেনার জন্য। প্রাইস রিজনেবলই মনে হলো, গতবার চেয়ে খুব একটা বেশি না। ঈদকে সামনে রেখে পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতারা মেলে ধরছেন নতুন নতুন পণ্য সামগ্রী। 3 পিস, শাড়ি, পাঞ্জাবি ও বাচ্চাদের পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। বেচা বিক্রি জমে ওঠায় ভালো ব্যবসার প্রত্যাশা তাদের। লুবনান পাঞ্জাবি যেহেতু স্পেশাল, আমাদের এখন অনেক ধরনের ভেরিয়েন্ট আছে, স্পেশালি ফিটিংসের ক্ষেত্রে স্লিম ফিট, রেগুলার ফিট, শেরওয়ানি কাট পাঞ্জাবি আসছে, কোটি সহ সেট আসছে, কিছু কোটি আসছে। চায়না কাপড়ের মধ্যে কিছু পলো আসছে নতুন, ওই পলোগুলা খুব ভালো আসছে। ফ্রাইডে হিসেবে কাস্টমার খুবই কম, মানে আমরা যেরকমটা আশা করছি তার থেকে কম। তবে কাস্টমার তুলনামূলক কম ভাই। হীরামান্ডি আছে, গাউন আছে, নিউ ভার্সন, সেন্টার কাট আছে, লেহেঙ্গা আছে, আনুকি আছে, মানে ভালো ভালো ব্র্যান্ডের মালই আমরা কালেকশন করছি, কিন্তু ওই প্রত্যাশা অনুযায়ী কাস্টমার এখনো মার্কেটে আসছে না। দোকানিরা জানিয়েছেন গত কয়েক বছর ভারতীয় পোশাকের একক আধিপত্য থাকলেও এবার চাহিদা বেড়েছে পাকিস্তানি পোশাকের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। দমন পীড়নে অংশ নিলে শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশকে প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছিল জাতিসংঘ। বিচারে ভূমিকা রাখবে কমিশনের প্রতিবেদন, অভিমত বিশ্লেষকদের। নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করলে এ বছরের জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব, মন্তব্য রিজভির। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব মনে করছে এনসিপি। মাগুরায় ধর্ষণের শিকার 3য় শ্রেণীর শিক্ষার্থীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে, অবস্থা আশঙ্কাজনক, এলাকায় বিক্ষোভ, থানা ঘেরাও। রাজধানীর বাজারে রোজার বিভিন্ন সামগ্রীর দাম স্বাভাবিক, হাতের নাগালে ডিম আর মুরগি, বাড়ছে চালের দর। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। নটায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।